এক যে ছিল বুড়ি, তার নামটি ছিল শান্তা। নিত্য চড়ে খেত তার হাড়ি থেকে পান্তা। পাড়ার লোকে বুড়ির কথা করত না কো বিশ্বাস। বুড়ি শুধু বসে বসে ফেলত দীর্ঘ নিঃশ্বাস। এর পরের কথাগুলো কাউকে মনে করিয়ে দিতে হবে না। আমি নিশ্চিত আমরা সকলে অলরেডি একটু একটু মনে মনে গাইছি এই গানটা। এই গান, এরকম অন্য আরো গান এবং গল্প শুনে শুনেই ঘুমিয়েছি আমরা সকলে। আমরা ভাই বোনেরা শুধু নয়, আমাদের মা, মাসি, মামারাও শুনেছেন এই গান। এই সব গানের যে স্রষ্টা, আজ তার জন্মদিন। অন্য যেকোনো বছর হলে মাম্মামের শতবর্ষ উদযাপন করতে আমরা সকলে জমায়েত হতাম 85 এ বিটি রোডে। খাবার টেবিলে হতো জমাট আড্ডা। বসার ঘরের দিকটা পরিষ্কার করতে সকাল থেকে আমার কথা দিদির আর বুক্কার যে কত হয়রানি। ছোট মা আর মাসিরা ঘর সাজাচ্ছে, রান্নাঘরের দিকেও প্রচুর হাঁকডাক। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা সকলে মিলে এই দিনটাকে এবং মাম্মামকে সেলিব্রেট করছি। মাম্মামের গল্প বলছি, মাম্মামের গান গাইছি। ধরে নেওয়া যাক এই বছরটা এমন বিদঘুটে একটা বছর নয়, এবং আমরা একসাথে হয়েই সেলিব্রেট করছি মাম্মামকে। আজ আমি খুব খুশি, আমার বড় ননদ আশা ভট্টাচার্য ১০০তম জন্মবার্ষিকীতে আমি তাকে শ্রদ্ধা জানাই। সে আমাকে খুব ভালোবাসতেন, আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম। আর উনি যেখানেই থাকুক, উনি ভালো থাকুন এই কামনা করি। বলার অনেক কিছু অনেক আছে, স্মৃতিতে জর্জরিত সমস্ত ভালো মন্দ নানা রকম স্মৃতি আছে। তবু এইটা বলছি যে আমার মা তথাকথিত ভাবে মানে শিক্ষা তার না থাকলেও অত্যন্ত এনলাইটেন মহিলা ছিলেন। যে কোনো ব্যাপারে কিছু একটা বললে আমরা ভাই বোনেরা যখন কোনো একটা খুব মনোযোগ সহকারে সেটা শোনার চেষ্টা করতেন এবং সেইভাবে সেইটাই করতেন। আমার মা খুব ভালো আবৃত্তি করতে পারতেন। তাছাড়া সেলফ রেসপেক্ট তার অত্যন্ত প্রবল ছিল। যে কোনো কিছুতে তাকে কেউ কোনো কিছু মানে অকারণে তাকে করতে গেলে, এবং তার বুদ্ধিও যথেষ্ট বুদ্ধিমতী মহিলা ছিলেন। এভাবে আমি যেহেতু বড়, আমি তার একেবারে ইমিডিয়েট বোনের মতো। তার সঙ্গে অনেক মানে গোপন কথা, ভালো কথা, অনেক কথা তার সঙ্গে হতো। তাই যাই হোক, এই পর্যন্ত করে মা ভালো থাকুন, মানে যেখানেই মা আছেন মা ভালো থাকুন, থাকুন এই কামনা করি। মার সম্পর্কে বলা না খুব ডিফিকাল্ট। মা তো অন্য কারোর সম্পর্কে বলা যায়। মার সময়ে মা খুব খুব বেশি মাত্রায় প্রগতিশীল ছিল। প্রচণ্ড বই পড়তেন, আর এই বই পড়াটা বোধহয় মাকে আরও বেশি, অনেক বেশি পৃথিবী সম্পর্কে সচেতন করে দিয়েছে। খুব ভালো আবৃত্তি করতে পারতেন মা আর রবি মামা। তখন মারা সম্ভবত বলছি শোভাবাজারে থাকতেন। সংসারের কাজকর্ম করে লুকিয়ে ভাইকে নিয়ে, রবি মামাকে নিয়ে শোভাবাজার রাজবাড়িতে গিয়ে কর্ণকুন্তী সংবাদ আবৃত্তি করেছিলেন, মেডেল পেয়েছিল। কবিতার যে মানে কবিতা ভালো লাগা, কবিতা মনে রাখা বা কবিতার প্রতি প্রেম, এই সবটাই দুটো লোকের কাছ থেকে এসছে। প্রথমে আমার মা, যিনি, তারপরে আমার দাদা। তো মা তো খুবই মননশীল এক মহিলা ছিলেন। অসম্ভব পড়াশোনা করতেন, অসম্ভব রাত জেগে মশারির নিচে হ্যারিকেন জ্বালিয়ে বাবার ভয়ে। একটা ঠোঙা পর্যন্ত বাদ যেত না। যখন কিছুই থাকতো না তখন গ্রামার বই, আমাদের গ্রামার বইগুলো পাগলের মতো খুঁজতো। I'm going to recite a few lines in memory of my loving grandma, whom I used to address as Bodhi, and she lovingly called me as Rantupota. That August morning you left with the dawn, finally done with a life full and long. You brightened our lives with your wisdom and love, and still shine upon us now from heaven above. Today, though our hearts are heavy with sorrow, the sun will still rise with a brand new tomorrow.
And though we can't see you, you'll always be near. For death can't diminish our loved one so dear. We all have a time and we all have a date to meet with our Maker at heaven's pearly gate. Reunited at last with those gone before, peaceful and perfect, it's all that and more. There's no aches or pain, no sadness you'll see. So grieve not too long, for her soul's been set free. Free from the body, for it's but a shell, a spirit at peace. You lived your life well. দেখতে দেখতে মাম্মামের জন্ম শতবর্ষ এসে গেল। কেমন মনে হয় এই তো সেদিনের কথা, সেই আমাদের পুরনো বাড়িতে তোমার পাশে শোয়ার জন্যে আমাদের 3 বোনের মারামারি। কোনো রাতে গল্প না শুনে ঘুম নয়, আর তোমার ভাড়ারে সবসময় হাজির এক অন্তহীন ঠাকুমার ঝুলি। আমাদের সেই পুরনো খাটে তোমার পাশে ছোটোবেলা থেকে আমার ছিল পাকাপোক্ত জায়গা। ফ্যানের পাশে কে শোবে তাই নিয়েও ঝগড়া করেছে তোমার সাথে, আর কাকা যখন বকেছে সেই তুমিই ছুটে এসেছো আগলাতে। তোমার বিষয়ে বেশি পুরনো কথা বলে এই শতবর্ষের দিনটা সবার মন খারাপ করাবো না। আসলে মন খারাপ বিষয়টা ভীষণ ইনফেকশাস, আর কথা শেষও হবে না। শুধু এটুকু বলবো, যত আদর আমরা দাদার মাম্মামের থেকে পেয়েছি আমার মনে হয় না অন্য কেউ তাদের নাতি নাতনিদের দিয়েছে। সমস্ত দিক দিয়ে তোমরা দুজনে আমাদের ভরিয়ে রেখেছিলে। তোমাদের হাত ধরেই প্রথম সমুদ্র দেখা, সেই আমাদের দীঘা ঘুরতে যাওয়ার একটা এপিক এপিসোড। আর আমি বড় নাতনি এবং শঙ্করের বড় মেয়ে বলে তুমি বোধহয় একটু বেশি পক্ষপাতিত্ব করে এসেছো চিরকাল। আজকে তোমার আদরের শঙ্কর আর সোনামাও আমাদের মাঝখানে নেই। এছাড়া আরও অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি নিশ্চিত যে তোমরা সবাই মিলে একসাথে খুব ভালো আছো আর মজা করছো। শুধু আমরা সবাই যদি আরেকটু বেশি করে তোমাদের কাছে পেতাম। বড্ড তাড়াতাড়ি চলে গেলে তোমরা। আগামী 28শে আশ্বিন ইংরেজির 15ই অক্টোবর আমার শাশুড়ি মায়ের 100তম জন্মদিন। তিথি বলতে পারবো না, মানে জন্ম তারিখ। তার স্মৃতিচারণ করতে গিয়ে প্রথমেই বলি যে প্রত্যেকটি সন্তানকে এবং পুরো পরিবারের উপর ওনার প্রচণ্ড ভালোবাসা এবং দারুণ আকর্ষণ ছিল। প্রত্যেকের খাওয়া, সমস্ত স্বাচ্ছন্দ্য সব ঠিক আছে কিনা সেটা সবসময় নজর করতেন। আমার কেন যেন মনে হয় উনি ঠিক আমাকে ওনার মেয়ের জামাই হিসেবে যতটা না দেখতেন, তার থেকে আমাকে ওনার নিজের ছেলের মতোই দেখতেন বলে আমার ধারণা। আমার ধারণাটা ভুল হতে পারে, কিন্তু আমি যে বৎসর ওনাকে পেয়েছি তাতে আমার উপলব্ধি এটাই। অত্যন্ত ভালো পাকা রাঁধুনি ছিলেন, যে কোনো জিনিসকে খুব সহজেই, অতি সহজে দারুণ সুস্বাদু খাবারে রূপান্তর করতে পারতেন। আর আজকের দিনে আর বেশি কথা বলে তো লাভ নেই, মানে বহু গুণ সম্পন্না মহিলা উনি, তাতে কোনো সন্দেহ নেই। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি। যেখানেই থাকুন উনি সুখে থাকুন, এই আমার প্রার্থনা। 1969 সালে 51 বছর আগে মাসিমাকে আমি প্রথম দেখি। তার কিছুদিন আগে উদয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। সেই সূত্রে ওনাদের বাড়ি যাওয়া। প্রথমেই ওনাকে আমার খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে খুব আস্তে কথা বলতেন, অত্যন্ত মৃদুভাষী ছিলেন, খুব স্নেহ দিয়ে কথা বলতেন, হেসে কথা বলতেন। কখনো কোনো রাগ, কোনো উষ্মা প্রকাশ করা এসব ওনার মধ্যে দেখিনি। অত্যন্ত নরম প্রকৃতির মানুষ ছিলেন, চমৎকার মহিলা ছিলেন, খুব ভালো রান্নাও করতেন উনি। আমাকে অনেকবার উনি খাইয়েছেন। আমার খুব মনে পড়ে ওনাকে, খুব মিস করি আমি ওনাকে, খুবই মিস করি। আজকের দিনে এরকম মা বিরল, এরকম মানুষ চারিদিকে খুব কমে গেছে। মাসিমা যেখানেই থাকুন, ভালো থাকুন। 15ই অক্টোবর ওনার জন্মদিন, আমার অজস্র প্রণাম রইল।
ভালো থাকুন মাসিমা। আজ আমার দিদিমার জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করতে গিয়ে আমি তার সম্পর্কে কিছু বলতে চাই। আমার দিদিমাকে আমি বৌদি বলেই ডাকতাম। আমার দিদিমা প্রত্যেক নাতি নাতনিকে প্রচণ্ড ভালোবাসতেন। আমার দিদিমা অদ্ভুত একটা নরম স্বভাবের মানুষ ছিলেন, অত্যধিক স্নেহময়ী, যেটা না দেখতে ভাষায় বলে বোঝানো যাবে না। দিদিমা সম্পর্কে মানুষের যেই ভালো লাগা ভালোবাসাটা থাকে কল্পলোকে, সেটা ওনার সাথে যেন হুবহু মিলে যেত। আসলে বিয়ের আগে সব মেয়েদেরই থাকে যে একটা শাশুড়ি কেমন হবে, এইসব ভাবনা মাথার মধ্যে থাকে। কিন্তু যে বিয়ের পরে যখন এলাম এখানে এই বাড়িতে, শাশুড়ির সঙ্গে পরিচয় হলো, তখন দেখলাম না শাশুড়ির কোনো মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেরকম কোনো শাশুড়ির ওইরকম টিপিক্যাল দজ্জাল শাশুড়ি নয়, তাই তো? শাশুড়ি বলে মনেই হয়নি। যে মনে হচ্ছে এরকমই, সত্যি আমি খুব ভাগ্যবতী যে আমার এরকম ভালো শাশুড়ি পেয়েছি। অভাবের দিক দিয়ে তো বলাই যায় না, যে এত ভালো মানে মিষ্টি স্বভাব ছিল, কেউ ওনার উপর রাগ করতে পারতো না। এত প্রথমেই এত সুন্দরভাবে কথা বলতেন যে তার জন্য কোনো কারণ মনে হতো না যে উনি খারাপ কথা, কারোর সাথে কখনো দুর্ব্যবহার করতে দুর্ব্যবহারও করতেন না। আর লাইফটাকে তো প্রচন্ড ভালোভাবেই নিতেন উনি, মানে এত হাসি ঠাট্টা গান বাজনা সবকিছুতেই উনি খুব মজার মজার মানুষ, ওই উপভোগও করতেন এইসব জিনিসগুলো। যখন বাড়িতে আমাদের 50 বছর পূর্তি হলো, বেশ সুন্দর শাড়ি পরে উনি সেজে বুঝে, অনেকে ওটাতে লজ্জা পায়, কিন্তু উনি ওটাতে কোনো লজ্জা নেই ওনার। আমি তখনও হইনি, তখন হোসনি, কিন্তু প্রচন্ড মানে এনজয় করেছে। সেখানে গোবরও ভূমিকা আছে। শতবর্ষে মাগটি, এরকম একটা শীর্ষকে বলতে খুব উৎসাহ বোধ করছি অবশ্যই। যদিও মাগটির সাথে আমার নৈকট্যের দৈর্ঘ্য মাত্র 10 বছর, 1990 থেকে 2000 সাল, কিন্তু অভিজ্ঞতার মাধুর্য এমনই যে তার অনুরণন আজও অব্যাহত। প্রথম পরিচয়েই দেখে নিয়েছিলাম সহজ সরল সদা ব্যস্ত কিন্তু পরম স্নেহশীলা এক মহিলাকে, যিনি বেশিরভাগ লোকের কাছেই মাগটি বলেই পরিচিত বা সম্ভাষিত। কালক্ষেপ না করে আমিও শরিক হয়ে গেলাম মাগটি নামক পরিচিতির সঙ্গে, অংশীদার হয়ে গেলাম ওনার বিখ্যাত মনা পরিবারের। এই সম্ভাষণে কোনো না কোনো সময় আমরা সকলেই ঋদ্ধ হয়েছি। নানান অভিজ্ঞতার মধ্যে কিছুটা সময় আমাদের বাড়িতে ওনার সাথে সহাবস্থানের অভিজ্ঞতাও পড়ে। শুধু বলতে পারি সময়ের সাথে সম্পর্কের একটা ভালো লাগা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে টেনেছিল ওনার সরল স্নেহশীলা স্বভাবটা। অর্গল মুক্ত হওয়ায় আবেগতাড়িত হয়ে এক রাশ কথা অভিজ্ঞতা ভিড় করে আসছে মনের মধ্যে, কিন্তু মনা পরিবারের ব্যাপ্তির কথা মনে রেখে সবাইকে অল্প বিস্তর স্মৃতিচারণের অবকাশের কথা বিবেচনা করে রাশ টানতেই হচ্ছে মাগটির উদ্দেশ্যে সশ্রদ্ধ সম্মান জানিয়ে। মাগটি, আপনি যেখানেই থাকুন, জানবেন আমরা আপনাকে ধরে রেখেছি আমাদের সুখস্মৃতির বাক্সে। সব শেষে কোন কারণে বিস্তারিত আজ আর মনে নেই, মাগটি আমাকে বলেছিলেন, তোমার সাথে আমার আরেকটু আগে দেখা হয় নাই কেন? শেষে আমারও এই একই প্রশ্ন করতে ইচ্ছে করছে, মাগটি, আপনার সাথে আমার আরেকটু আগে দেখা হলো না কেন? আমি বা আমার দিদি, আমরা দিদাকে বলি বৌদি। সেটা তো সবাই বুঝতে পারবে না বৌদি কেন, বৌদি বললে মনে হয় দাদার বউ। তো আবার কেউ মাগটি বলে, কেউ মাম্মাম বলে। তো যে নামেই তাকে বলা হোক, একটাই রূপ তার সবার কাছে, শান্ত, স্নিগ্ধ, নম্র। তার আচার আচরণ কথাবার্তা সব কিছুতে স্নেহের পরশ। আমাদের কোনোদিন দিদা
একটা বকা দেয়নি, একটা জোরে কথা বলেনি আমাদের। আমার মনে হয় উনি বোধহয় কাউকেই কটু কথা বলতো না, মানে আমার যতটুকু জানা, আমার জানার বাইরেরটা বলতে পারবো না। আমরা কোনোদিন তার বকা খাইনি। যেমন একটা কথা মনে পড়ছে, আমার আমার আমাদের যে ছোট দুইজন মাসি, মানে বাচ্চিমা ভোলাম আমরা ডাকি, ওরা আমাদের সাথে খুবই বন্ধুর মতো ছিল, আমার দিদির। তা ওরা খুব আসা যাওয়া করতো, আমরা যেতাম থাকতাম, ওরা এসে দিনের পর দিন থেকেছে, খুব আনন্দ করেছে আমরা। ওরা চলে গেলে আমরা কান্নাকাটি করতাম বড় হওয়ার পরও। একবার সে স্কুলে গেছিলাম, মানে আমার ভোলামার শরীর খারাপ করেছিল, কানে ব্যথা, ভোলামা মা বাড়ি চলে যেতে বাধ্য হয়েছিল ডাক্তার দেখাবে, এসে প্রচুর কেঁদেছিলাম। ওরা আমাদের সাথে খুব ইয়ার্কি ফাজলামও করতো। এই যে মজা করছে, মজা করে করে খ্যাপাতো, সেটা আমার দিদা বুঝতে পারতো না। দিদা মানে খুব সোজা সরল, ওরা করতো, আর দিদা এই এরম করিস না, তোরা এরম করিস না বলে আমাদের সরিয়ে নিয়ে গিয়ে সে বিড়াল ছানার মতন কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে একটা মানে গর্তে ঢুকিয়ে দেওয়ার মতন একটা ঘরে নিয়ে যেত, গিয়ে দরজা ফরজা বন্ধ করে দিত। এই হচ্ছে আমাদের দিদা। মাম্মামের গল্পে প্রায়ই ফিরে ফিরে আসে দেখি মাম্মামের এই লেজেন্ডারি রান্না করার গল্পগুলো। আমার স্মৃতির পরিসর অন্য সকলের থেকে অনেকটাই ছোট, তবু আমারও মনে আছে একবার কালীঘাট থেকে গিয়ে পৌঁছে বড় ঘরের সামনে মাম্মামকে ধরে বলেছিলাম, মাম্মাম, বড়ানগরের নাম কি বড়ানগর বড়া বিখ্যাত বলে? বছর 3 বয়স আমার, তখনকার বুদ্ধি বোধহয় এরকমই হয়। কিন্তু সেবার কয়েক ঘন্টা পরেই যাবার আগেই দেখি রান্নাঘর থেকে মাম্মাম বেরিয়ে আসছে হাতে এক থালা বড়া নিয়ে। তো রান্না করতে করতে করছি বেগুন চচ্চড়ি আর শশার তরকারি। তো রান্নাটা করতে করতে একজন মানুষের কথা ভীষণ ভীষণভাবে বারবার করে মনে হচ্ছে। তিনি কে? তিনি আমার দিদা। দিদা অসাধারণ রান্না করতেন। সেই রান্না আমি কেন, সেই রান্না খেয়ে তার গুণ গায়নি এমন লোক নেই। তা দিদা শেষবার আমাদের বাড়িতে এসেছিল 1997 সালে। তখন আমার দিদির ছেলে সদ্য হয়েছে, মিতুন, আমাদের মিতুন। ফেব্রুয়ারিতে হয়েছে, দিদা এসেছিল জুলাই আগস্ট মাসে। তো তখন দিদা বলল, মজা করে বলল, পুতি হয়েছে, পুতির সঙ্গে সময় কাটিয়ে গেলে, পুতির সেবা যত্ন করলে পূর্ণ হবে। তো এই সব পরে দিদা ছিল, কিছুদিন ছিল। তা তখন মা যে রান্না করতো, দিদা মাকে বলে বলে দিত, এটা এইভাবে করবি, এটা এভাবে করবি, দারুণ হবে, স্বাদ হবে, বেগুন চচ্চড়ি, শশার তরকারি, কুমড়োর ছক্কা। তো শুনতাম তখন। আমার মাও দারুণ রান্না করতো, সেটা দিদার ছিটে ফোটা। মার এই দারুণটাই হচ্ছে দিদার ছিটে ফোটা। তাই আজকে বেগুন চচ্চড়ি করতে করতেই মনে হচ্ছিল দিদার কথা। দিদা একটা মানে আলু ভাজা যদি করতো সেটাও, আবার মাংস যদি করতো সেটাও, সবই একরকম। তাই রান্না করতে করতে একা একাই দিদার স্মৃতি রোমন্থন করছিলাম। She was a great cook. When I was young, I used to like to eat mutton because she used to prepare it, and then after that I've never liked eating that. উনি অসাধারণ রান্না করতেন, ওনার হাতের রান্না মানে দারুণ ছিল। বিভিন্ন ওকেশনে যে আমরা মামা বাড়িতে যেতাম, পুজো, জামাই ষষ্ঠী, এগুলোতে উনি দারুণ দারুণ রান্না করে আমাদের সকলকে খাওয়াতেন, আর উনি প্রত্যেককে খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন। আমাদের বাড়িতে থাকাকালীন আমি নিয়ম করে, যা কিনা আমি আমার বাবা মার সাথেও করতাম, অফিসে বেরোনোর আগে এবং অফিস থেকে ফিরে এক প্রস্থ ওনার সাথে দেখা করতাম, মূলত কুশল বিনিময়ের কারণে। এমনি একদিন সকালে বলতে গেছি যে অফিস বেরোবো, পড়লাম ওনার সস্নেহ প্রশ্নের মুখে, ওনা কি খাইছো? জাস্ট মজা করার জন্য বলেছিলাম, আর মাগটি কি আর খাবো, আপনার মাইয়া তো আমাদের খাইতেই দেয় না। ওই সুযোগ বুঝে একটু চুকলি করার চেষ্টা। ও মা, বাড়িতে ফিরে শুনি
এই নিয়ে উনি ওনার মেয়েকে প্রচণ্ড বকাঝকা করেছেন। এই রকমই পরিচয় পেয়েছিলাম ওনার সরল বিশ্বাসের আরও বহু অবস্থায়। রান্না শেখার ব্যাপার তো, আমি তো বিয়ের আগে কখনো রান্না বান্না করতাম না, অতটা রান্নার দিকেও যেতাম না, যে কারণে রান্নাটা আমি জানতাম না। সমস্ত রান্নাই আমার মামামের থেকেই, মাগটির থেকেই শেখা। না ঠিক আছে, তুমি মাম্মা বলো, কিছু হবে না। হ্যাঁ, মাগটির থেকেই শেখা, যে কারণে ওনার কোনো একটা রান্না করতে যাব, একটা কুমড়ো ছক্কা, সেইটাই রান্না করতে যাব, আমি ভাবছি কি করে করব কি, তখন মামামকে গিয়ে জিজ্ঞেস করলাম, মামাম আমি অনেক সময় মামাম বলতাম মাগটি ওইটা কিভাবে রান্না করব, তখন বলে তুমি ভালো করে করবা না খারাপ করে করবা। তখন আমি বললাম যখন রান্না করবো তখন ভালো করেই করবা, যদি ভালো করে করো তাহলে একটু বেশি করে তেল দিও। হ্যাঁ, মামাম তো খুব তেল ঝোল, একদম তেলে ঝোলে বেশ একটা রান্না করতো, যে কারণে ওইটা একটা রান্না করেছিলাম। মানে ওটা মামামের যে কোনো রান্নায় খুব মানে ভালো হতো। একদিন হলো কি আমার নাইট ডিউটি, আমি নাইট ডিউটিতে যাবো, তা উনি বললেন আমি মনিমারে রান্না করে দেবো। একটা ডিমের ঝোল করেছিল, সেটা এখনো আমার মুখে লেগে আছে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মাসে ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার দিকে আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে। সত্যিই তো তাই, আমার মা যে সদা হাস্যময়ী, সদা আনন্দময়ী। কিন্তু মাতৃহারা হলে তার তো আর আনন্দে থাকা যায় না। বাবা বলতেন মাদার ইজ অ্যান ইনস্টিটিউশন। আরও একটা কথা শুনেছি, এভরি চাইল্ড ইজ এ ডায়মন্ড টু হিজ অর হার প্যারেন্টস। মা তো ডায়মন্ডের থেকেও অনেক 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 বেশি প্রেশার। তাদের কাছে 2-3 দিন আগে একটা কথা শুনলাম মার সম্পর্কে। দাদি খুব ভালোভাবে বলেছিল, আমি অত ভালোভাবে বলতে পারবো না, কিন্তু আমি ঘটনাটা বলছি। বাবা তখন একার রোজগারে, খুব স্বল্প রোজগারে বিরাট এক সংসার চালাচ্ছে। মার শাড়ি নেই, তো মানে বাবা তখন জোগানোর অবস্থায় নেই আর কি। একটা মাত্র শাড়ি, স্বামী স্ত্রী দুজনে মিলে রাত্রির বেলা সেটাকে ধরে ধরে শুকিয়ে তারপরে সেটা মা করত। তা পুরো শাড়িটা শোকাতো না, মার জ্বর এসে গেছে। অমূল্য মামা মানে মার জ্যাঠতো দাদা মাকে 2টো শাড়ি কিনে দিয়ে গেছে। আমার মা সেই শাড়ি দুটো অ্যাকসেপ্ট করতে পারছে না। তার কারণ কি? লজ্জা। বাড়িতে মেজো মা, মা যাকে মেজদি বলতো, আমার পিসিমা আছে, অতএব তাদের সামনে মার ভাই মাকে শাড়ি দিয়ে যাচ্ছে আর সে মা নতুন শাড়ি পরছে, মা কি করে অ্যাকসেপ্ট করবে? এই হলো আমার মা। মার সম্বন্ধে কি কিছু বলা যায়? মা তো চলে গেছে অনেক দিন,
বেঁচে থাকতে কারণে অকারণে কত কনফ্লিক্ট সব শেষ। আজ তো আর কিছুই নেই, শুধু মার আঁচল জড়িয়ে আছে সারাদিন সারাক্ষণ। আঁচলের একটা কোণা খুললাম, ঘুমায় পড়ে গেল সারা। কারা না কারা বাদ্যি বাজে, আরো বাজে কারা। নাড়া বাগানে কারা লোকে বলে কি। রূপাই মাঝি বিয়া করলো ঝুপাই মাঝির ঝি। বিয়া করলি রূপাই রে, দানে পাইলি কি। ফুটা তাল ফুটা ঘটি ঝুপাই মাঝির ঝি। ঝুপাই মাঝির ঝিরে দেখা উঠা দিল লড়। আছাড় খাইয়া পড়ল গিয়া ইটা বনের পর। ইটা বনে আছাড় খাইয়া ভাঙল মাঝার চারি। শিব ঠাকুর উঠকে বলেন ঢাকে লাগাও বাড়ি। নাকুর ড্যাং ড্যাং ড্যাং, কাউলগা পূজার ঠ্যাং। ঠ্যাঙে দিলাম বাড়ি, বাইরে এলো 2 হাড়ি। হাড়িতে দিলাম কোপ, বাইরে এলো 2 গোফ। গোফে দিলাম আগুন, বাইরে এলো 2 বাগুন। বাগুন দিলাম রাঁধতে, বউ বইল কানতে। ও বউ তুমি কান্দ কেন, বাপ মারছে রাদ্দ করো। মাইয়ার মাসিল একটু পান দিল, খাইয়া বাড়ি যায়। 3টা হোক্কা নলের ডোগা বেহালা বাজায়। আমার ছোটবেলায় আমি না এই দাড়ি দাদু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতাম না, চিনতাম না। হ্যাঁ জানতাম, রবীন্দ্রনাথ ঠাকুর আমার মামা, মানে আমার বড় মামার নাম তো রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মা আমাকে রবীন্দ্রনাথকে চিনিয়েছিল। রান্না করতে করতে মা বীর পুরুষ শিখিয়েছিলেন। ওই যে সেই মনে পড়ছে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। এই অনেকটা যে অনেক, এর ইন্টোনেশনটা আলাদা। বা ধুধু করে জনমানব নাই, এই ধুধু ধুধু অর্থাৎ কেউ কোথাও নেই, এর ইন্টোনেশন কিরকম হওয়া উচিত। আজকাল আবৃত্তি স্কুলে কি শেখায় আমি জানি না, মার কাছে শিখেছিলাম। আমি এক্সিকিউট করতে পারবো না, কিন্তু মা এত ভালো করে বলতেন গল্পের মতো, সেই রবীন্দ্রনাথের কবিতা ফুটে উঠত। মার 100 বছরের জন্মদিনে কি কব আর কি শোনাবো, সেইটা হচ্ছে কথা। কি গাবো না, আমি তো গাইতে পারি না, কি কব আর কি শোনাবো। তবে এই বিষয়ে আমার 3টে গান মনে পড়ে মার সম্বন্ধে কথা বলতে গিয়ে। তার মধ্যে 2টো হয়তো মার সঙ্গে জড়িত নয়। তার প্রথম গানটা হচ্ছে কতদিন দেখিনি তোমার, পরের গানটা হচ্ছে তুমি আজ কত দূরে, আর থার্ড গানটা হচ্ছে মধুর আমার মায়ের হাসি, যেটা বলতে আমার এখনো জল চলে গেছে, আমি আর কিছু বলতে পারবো না। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। 15 তারিখ তো আমরা জমায়েত হতে পারছি না সব ভাই বোনেরা, যেটা বাবার সময় হয়েছিলাম। তো সেই কারণে মার কিছু স্মৃতি, কিছু এইসবগুলো ভাবনা চিন্তার মধ্যে রয়ে গেছে, কিভাবে কি করা যায়। তার মধ্যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে দাদি খুব অসুস্থ, মুকুলদা অসুস্থ, পিলুদাও। তবু বাচ্চাদের এই প্রয়াস, তাদের দিদিমা ঠাকুমাকে নিয়ে
এ এক অভাবনীয় ইচ্ছে। আর তার মধ্যে আমরা মেয়ে, আমাদের তো মনে থাকবেই, তো সেটা বড় কথা নয়। তো অনেক অনেক স্মৃতি একসঙ্গে ভিড় করে আসে, কিন্তু আমার তো সব মনে থাকে না। তো দুই একটা কথা খুব বেশিভাবে মনে পড়ে। মা যখন রোগশয্যায়, রোজ বাবা সকাল 10টা থেকে 11টার সময় ফোন করতো, আর ফোন করে একটা দুটো কথা বলেই ফোনটা ছেড়ে দিয়ে বলতো তোমার মা কিছু বলতে চায়। মা তো ধানায় পানায়, সমীর অফিসে গেছে কি না, ছেলে মেয়ে। আমি বলতাম কি বলার আছে বলো। শুদ্ধ দুটো ওয়ার্ড, আসবা নাকি, আজও আমি ভুলিনি। কিন্তু আমি যেতাম, প্রতিদিন যেতাম। সেই আসবা নাকি, তারপরে গিয়ে পুকুর ঘাটের ধারে বসা সারাটা দুপুর। সবাই তো করতো, একটু বিশ্রাম করতে যেত, ও মহিলার তো ঘুম আসতো না, তাই জন্য ওই পুকুর ঘাটে গিয়ে বসা, ওই একটু কথা বলা, ওই একটু বড্ড মনে পড়ে সেই সিনগুলো। মনে পড়ে বাথরুমের মধ্যে ঢুকিয়ে, ও তো মাছ কাটছে করছে, তাই একটু তেল বাইরাইছে, ওইটুকুনি দিছি বাথরুমের মধ্যে। নিজের না খাওয়া মাছটা খাওয়াতো, কারণ আমি মাছ ভালোবাসি। আমার মা তো শুধু আমাদের মা নয়, আমাদের বৃহত্তর ফ্যামিলির সকলের মা, সবার ছোট মা। সকলকে বড্ড প্রোটেকশান দিত, ভীষণ প্রোটেকশান দিত। আর যে যখন কষ্ট পেত, সঙ্গে সঙ্গে তাকে কি করে, মানে কিভাবে তাকে শান্ত করা যায়, কিভাবে তাকে একটু বুকে টেনে নেওয়া যায়, তো এইগুলো করতো। আর সকলের খুব প্রিয় ছিল। সে আমার জ্যাঠা থেকে ছোট বউ থেকে শুরু করে আমার মঙ্গলা কাকিমা, আমার মামি, মনু পিসিমা, পাঁচু পিসিমা, আমার বড় জেঠিমা, কেউ তার মধ্যে বাদ নেই। গত 1 মাসে আমি যে হসপিটাল, ঘর, মৃত্যুর সঙ্গে লড়াই করেছি, জেনিত থেকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল এবং ওটি, এরকম একটা মারণ রোগের শিকার হয়েছি। তার মধ্যেও যখন আমি মনে করছি আমার হয়তো দিন ফুরিয়ে গেছে, তার মধ্যেই মনে করছি হঠাৎ আমার ছোটোবেলার স্মৃতিগুলো, বিশেষ করে ছোটো মার সঙ্গে স্মৃতিগুলো যেন নাড়া দিচ্ছে। মানুষের বোধহয় এমনই হয়, শেষ সময় যেন মনে হয় যে আমার পুরনো স্মৃতিগুলোই আমাকে নাড়া দিচ্ছে। আমাদের ছোটোবেলা বলবো কেন, বিশেষ করে অনেক বড়োবেলা পর্যন্ত ছোটো মার সঙ্গেই কেটেছে। ছোটো মা আমাদের সুখ দুঃখ সমস্ত কিছুর সাথী ছিল। ছোটোবেলায় যখন দাদা বা মা আমাদের খুব বকতো, ছোটো মার পিছনে গিয়ে লুকাতাম, ছোটো মা তাদের এসে বাধা দিত, মেজ দিয়ে আহা ওদের বকো না, মেরো না। এই করেই আমাদের ছোটোবেলা থেকে বড়োবেলায় এসেছি। ছোটো মার সঙ্গে অনেক দিন পর্যন্ত কাটিয়েছি এবং অনেক বড়োবেলা পর্যন্ত উল্কু, ভোলা, বাচ্চি, এদের মধ্যে আমি যে ছিলাম, আমি কখনো মনে করিনি যে আমি ছোটো মার মেয়ে নয়। সর্বক্ষণ কোনো রকমের দুপুরে খেয়ে দিয়ে সেই ছোটো মার কাছে বসতাম, তারপরে সারাদিন থাকতাম, আবার বিকেলে একটু যেতাম, আবার এসে টিভি দেখতাম। এবং সকালবেলা ভোরবেলা উঠলেই ছোটো মা জানলায় টোকা মারতো, ছোটো মার সঙ্গে আমি মর্নিং ওয়াকে যেতাম। ছোটো মার কেননা খুব সুগার ছিল, তো যদিও সুগার খেয়ে আমার যত ক্ষতি হয়েছে, ছোটো মার মিষ্টি কথা ততই আমাকে উপকৃত করেছে, আমাকে বর্ধিত করেছে। ছোটো মার মিষ্টি কথা আজও আমার স্মৃতির কোনায় রয়েছে। সেই জন্যই বোধহয় আমি মিষ্টি এতই ভালোবাসি, মিষ্টি খেতে। যে কথার জন্য আজকে আমি ছোটো মাকে স্মরণ করছি, সেই ছোটো মা আমার বড়োবেলার সব কিছুর সাথী। আমাদের কখনো কেউ কিছু বললে, কোনো মজা করলে, কেউ টিটকিরি দিলে, কোনো লোক কোনোভাবে করলে, আমরা ছোটো মার কাছেই চলে আসতাম এবং ছোটো মার সঙ্গেই শেয়ার করতাম সেইগুলো, এবং ছোটো মা হাসি দিয়ে সেগুলোকে বেশ সমাধান করে দিত। এখনকার দিনে ছেলেপেলেদের কোনো সমস্যা হলে বাবা মা কাউন্সিলরের কাছে নিয়ে যায়, আমাদের কিন্তু তখন এটা দরকার হয়নি। আমরা মনেই করিনি, বাবা মাও মনে করেনি কোনো কাউন্সিলরের কাছে যেতে হবে। আমাদের ছোটো মাই ছিল কাউন্সিলর। ছোটো মা এমন কথা বলতো, কোনো পুরনো ঘটনা, কোনো দুঃখ আছে যে মনেই থাকতো না। এবং আমার যে বিয়ে হলো, ছোটো মা আমার সমস্ত বিয়েতে সমস্তভাবে মায়ের জায়গা অধিগ্রহণ করেছিল। আমার বিয়ে থেকে আমাকে বিদায় দেওয়া পর্যন্ত সব ছোটো মা ছিল। মাকে আমি অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। তার মধ্যেও আমি বলছি ছোটো মার যে ছোটো মার যে জায়গাটা, সেটা যেন ছোটো মারই রয়েছে, সেটা যেন আমি এখনও কাউকে দিতে পারিনি, বিশেষ করে আমার। কেননা আমার অনেক দিন পর্যন্ত ছোটো মার সঙ্গে কাটিয়েছি।
ছোটো মার মেয়েদের থেকেও বেশি দিন আমি ছোটো মার সঙ্গে কাটিয়েছি। এবং আমার খুঁড়তুতো ভাই বোনেরা আমার এই অবস্থায় যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে সাহস জুগিয়েছে, আমাকে মনের বল দিয়েছে, সে আমি কোনো দিন ভুলব না। আমি ভাবিনি যে আমি ওদের নিজের বোন না, আমি ওদের জ্যাঠতো বোন। আমার মনে হয়েছে আমিও যেন ওদের একজন। শুধু কেন, আমার ভাইজিরাও আমার সব সময় অত দূরে থাকে, তাও তারা সবসময় খোঁজ খবর নিয়েছে। আজকে আমি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে, জীবনের শেষ প্রান্ত কেন, অনেকটাই তো জীবন থেকে এগিয়ে এসেছি। সেইখানে দাঁড়িয়ে ছোটো মার শতবর্ষে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন এবং কাকামণি এবং আমার বাবা মাকেও প্রণাম নিবেদন করছি। আমি তখন বেশ ছোট, তাই আমার খুব একটা ভালো মনে পড়েছে বা মনে আছে আমি বলবো না। তাই এইটা আমার ঘটনাটা আমার মনে আছে। বিয়ের আগে বুড়ি দিদি ছিল পাপাস ডটার। তা বুড়ি দিদির বিয়ের পরে চুনচুন হবে, বুড়ি দিদি হসপিটালে গেল। হসপিটাল থেকে ফিরে এসে বাড়িতে ফার্স্ট বুড়ি দিদি বলেছিল, মা তুমি আমাদের এত কষ্ট করে জন্ম দিয়েছো প্রত্যেককে। বুড়ি দিদি টার্নড ইনটু মামাস ডটার। বাবা আমাদের প্রত্যেককে ইনক্লুডিং রাজার থেকে শুরু করে বাবাই অব্দি প্রত্যেককে একটা শ্লোক শিখিয়েছে। পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অত হি ত্রিশুলোকেষু নাস্তি মাতৃ সমবলি। মার থেকে বড় গুরু কেউ হয় না। মনে পড়ে দুপুরবেলা যখন ঘুম পাড়াতো, একটা লাইন করে তার বলি, পাটাতনের ভূত আমি ঘুমাইলাম, তখন আমরা দুষ্টুমি করছি কেউ ঘুমোবো না। পাটাতনের ভূত আমি ঘুমাইলাম, যে না ঘুমাবে তার ব্যবস্থা করিস। আবার বুকের কাছে নিয়ে বাচ্চাগুলিকে, এক গৃহস্থের বাড়ি ছিল না আলাতামাকের পাতা, প্রমাদ গনিল তারে শুনো বলি কথা। অথবা নাম আমার তিলক সিং, নাচি আমি তাধীন আধীন, নাম আমার কেউ জানে না, ছেলে আনতে নাই কমানা। কি জামাই, কি মেয়ে, কি ভাসুর, কি পাড়ার লোক, সবাই আমার মাকে ভালোবাসত। তাই মা চলে গেছে, মার ছায়াটা তো রেখে গেছে, মার ভালোবাসাটা তো রেখে গেছে। শুধু মার কাছে অনেক আশীর্বাদ চাই, অনেক আশীর্বাদ। আমারও তো ছেলে মেয়ে আছে, আর যা কিছু ভালো করেছি তা তো ভালোই, যা কিছু খারাপ করেছি, কষ্ট পেয়েছি, সবার দিয়েছি, সব আমার আশীর্বাদ হয়ে আসুক। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। দূর থেকে আমাদের দেখছে, আমাদের মাথার উপর এখনো হাত আছে। মা তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। মারা চুলের গিঠের মধ্যে আরো পেলাম, গাজিরামপুর বসত করে নবীন হালদার, তাহার তিনটি ছেলে, শালা বিয়া করতে চায়। বিয়ার সম্বন্ধ হইল পয়লা চৈত্র মাসে। তারা বলে দেখাও মাইয়া, দেখাও মাইয়া, দৌড় দিয়া যায় ঘরে। দুই দিকে দুই কাপড় টানায়, মধ্যে মাইয়া ধরে। মাইয়ার সকল ভালো, বর্ণটি তার কালো। পনে করি লবা কত, সেই কথাটি বলো। লব 300 টাকা, পনে মাপা 3 টাকা কম। 1 টাকা খাইলো নিয়া, খাইলো সনাতন, খাইলো সোনা তুঙ্গা, জানগা সুঙ্গা, দাঁত গাতেরা বিয়া। সেমরি কয় দাঁতগা বাঁদর, পরব সিঁদুর দুয়ারে বসিয়া। দিন কতকাল সুখ করিব, দাঁতগা বাঁদর লইয়া। সেমনি কয় দাঁতগা বাঁদর। এই ঝিনই বঠি তরই বঠি, দন্ত ব্যথা করে। শ্বশুর বাড়ির ভোজন কথা কইতে লজ্জা করে। শাক 18 শাক, তারপর আইলো ঢেকি শাকে পল্লবালি, তারপর আইলো কচুরনালিতে ধরল গলা। তারপর আইলো সুন্দরিয়া চলার নলে বন্ধন। তারপর আইলো সিমরা চন্দনের 2 দিকে। তারপর আইলো ভাড়ালি দাস খারু। তারপর আইলো তিলের নাড়ু।
তিলের নাড়ু তিতা, তারপর আইলো চিতই পিঠা, চিতই পিঠার বুকে খুদ, তারপর আইলো পোড়া দুধ, পোড়া দুধে পিলপিলানি, তারপর আইলো ঘোলের পানি, ঘোলের পানি খাইয়া জামাই গেল তার শাশুড়ি রে ধাইয়া, জামাই শালার কোন বাড়ি, ঘাটা দিঘইল বড় বাড়ি, আনশালারে জুতা মারি, টিকিকা ইটকা নিশান ধরি। মার গলায় না সুর ছিল না, কিন্তু মার একটা অদ্ভুত সিলেকশন অফ গান কতগুলো ছিল। গানগুলো শুনলে বোঝা যায় মার মধ্যে একটা অদ্ভুত দার্শনিক সচেতনতা ছিল। যেমন তোমার মহাবিশ্বে কিছু হারায় না কবু, এ তো কসমোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য আর্থ। মার খুব ফেভারিট গান ছিল। আর একটা গান মা খুব মন দিয়ে একা একা শুনত, চৌরঙ্গি সিনেমার বড় একা লাগে এই আধার। আসলে পৃথিবীতে তো সবাই ভীষণ নিঃসঙ্গ, কাউর এই রিয়েলাইজেশনটা থাকে, কাউর থাকে না। বাট যেহেতু মা এত বই পড়তো, মার এইসব রিয়েলাইজেশনগুলো ভীষণ মার মধ্যে একদম প্রথিত ছিল। আবার আর একটা গানের কথা মনে পড়ছে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রান্নাঘরে খাতা খুন্তি নাড়তে নাড়তে, অত বড় পরিবারের সব কিছু সামলাতে সামলাতে এই বোধ মাকে হন্ট করত। তা মার সম্পর্কে কিছু বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই আজও। সেই জন্য বেশি কথা না বলাই ভালো। ওই একটা কবিতায় পড়েছিলাম, বিংশ শতাব্দীতে শোকের মেয়াদ নাকি 24 ঘন্টা। আমি এটা বিশ্বাস করি না, একেবারেই না। 20 বছর অতিক্রান্ত। আজ এখনো দশমীর দিন আমি দর্পণ বিসর্জন দেখি না, আমাদের পার্মানেন্ট বিজয়া দশমী হয়ে গেছে। তবুও মাকে বলবো, মা তুমি যেখানে থাকো খুব ভালো থেকো। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী দাঁড়ায় দ্বারে। 28শে আশ্বিন মার জন্মদিন। জলের ধারে দাঁড়িয়ে আছি, মাসিমার কথা মনে পড়ল। জলের দিকে তাকিয়ে আমি ভাবলাম এই সময়টা কিভাবে ধরা যায়। প্রত্যেক নাতি নাতনিকে উনি খুব ভালোবাসতেন। মানসিকতার দিক দিয়ে, কথাবার্তা, সাজগোজে আগের দিনের মহিলা হলেও ছিলেন অসাধারণ আধুনিক, এবং ওনার কথাবার্তা এত সুন্দর মার্জিত ছিল যেগুলো কথাবার্তা বললেই ওনার সাথে যেন একটা ভালো লাগা তৈরি হয়ে যেত। My interaction with Magoti was whenever we used to visit Calcutta for vacations, or when she used to come to visit us with Gogo at Bombay. So for me, in my mind, visiting Calcutta was like visiting Magoti and Gogo. So in my memories, Magoti and Gogo is synonymous with Calcutta. Unfortunately, that is no longer so. And my memories of Magoti as an individual were very few, because
for me, Magoti and Gogo were always bracketed together. Nevertheless, Magoti was somebody for me who embodied all the facets of an ideal grandmother. She was the treasure trove of stories, a great raconteur. So even when I guess I was almost in college, or I was in college at that time, and I still used to pester her for stories, and she always had stories to tell me, and the stories always used to appear fresh. দাদা দিদিদের ভাই বোনেদের কথায় যে কথাটা বারবার উঠে আসছে সেটা হচ্ছে মাম্মাম ছিল গল্পের মতো দিদিমা, এবং মাম্মামের মতো গল্প বলা আর কারুর পক্ষে বোধহয় সম্ভব না। আমার প্রথম গল্প শোনার সোর্স ছিল মাম্মাম, এবং আমার প্রথম গল্প বলার অডিয়েন্সও ছিল মাম্মাম। একবার মনে আছে, আমার বছর 5 বয়স হবে, যখন মাম্মাম আমাকে মাম্মামের ইনফেমাস চালভুজকুড়ি তিলভুজকুড়ির গল্পটা বলে। আমি প্রম্পটলি খানিকটা প্লেজারাইজ করেই, তবে স্মার্টলি মেইন ক্যারেক্টারের নাম দুটো পাল্টে মাম্মামকে ওই পুরো গল্পটা তক্ষুনি বলে দিই। একটু টাইম দিলে হয়তো একটু রেসপন্সটা বেটার হতো, কিন্তু আমার অত পেশেন্স ছিল না। যাকগে, সেটা শুনে কিন্তু মাম্মাম সুলভ ভাষাতেই বলে ওঠে, বাবা মানা খুব ভালো হয়েছে। What can I really say about Magoti? Woman who truly lives on through her children and her grandchildren even today. It has been a while since Magoti has not been around physically, but our verbiage even today is still peppered with some of her key phrases. It just warms itself into our day-to-day conversations. অলা বাহাদুর ছলা বাহাদুর, অলা বাহাদুর ছলা বাহাদুর, কচুরা কচুরা ভাব, কচুরা কচুরা মনা হুঁ শুনে যা, মনা হুঁ শুনে যা। পরম পূজনীয় অশোকা যাক সে কথা। আমাদের প্রত্যেকের কথায়, গানে, কবিতায়, গল্পে, আমাদের মা মাসিদের রান্নায়, তাদের হঠাৎ হঠাৎ বলে ওঠা আমার পেটের ছাও আমারে খাইতে চাও, এইসবের মধ্যে দিয়ে মাম্মাম তো সর্বত্র রয়েছে এবং সব সময় থাকবে। লাউ ভাই এক বুড়িতে দেখছো? কে জানে তোর বুড়ি লাউ গড়গড়ি ভাই, বাউসের মধ্যে বৈশকা বুড়ি পাক্কা চিতল খায়, দে দেখি ধাক্কা কদ্দূর যায়, দিশে এক ধাক্কা। Just yesterday, I was talking to a friend who's currently living with me, and she just happened to say যে কি করে হবে বলো তো, দায়িত্বটা তো নিয়ে নিলাম, কিন্তু কি করে করব বুঝতে পারছি না। and very unconsciously I said যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি, and it's not only me. The moment I said it, I could hear not only Magoti saying it, I could also picture Kushimashi repeating this sentence to me, like she did over and over again when I was in Pune. মাম্মামের কথা বলে তো আর শেষ করা যাবে না, অনেক ঘটনা আছে। তার মধ্যে যেমন মানে রোজ আমাকে ডাকতো, মনা আজ তুমি আমার সাথে শো, তো ওখানে মশারি খাটানো থাকতো, আর আমাকে এরম লোভ দেখাতো কি আজ তুমি আমার সাথে শুইলে আমি তোমারে মাখা সন্দেশ আনিয়ে দেবো। তো সেই সামনের মিষ্টির দোকান থেকে মাখা সন্দেশ এনে রেখে দিত, আর আমি বাইরে থেকেই বলতাম কই মাম্মাম আগে দেখাও মাখা সন্দেশ। তো সেই মশারির ভেতর থেকে হাত বার করে দেখাতো, তবে কি আমি শুতাম। তারপরে আরও মনে আছে যে একটা টুনটুনি পাখির গল্প বলতো, যে টুনটুনি পাখিটা ভীষণ দিলদার ছিল, মানে ও যেখানে মানে কারোর কিছু অসুবিধা আছে ও নিজের জিনিসটা দিতে যেত। তো কিন্তু যেইভাবে মাম্মাম বলতো, লাইক ওর কাছে একটা বউ ছিল,
মানে ও নিজে পাখি কিন্তু ওর একটা মানে হিউম্যান বিং বউ ছিল। শেষ অবধি দেখা যাবে যে ওর পাটা কেটে যাবে, আর ওই ওর সারা জীবনের কাহিনীটা ও দুঃখ করে করে গেয়ে গেয়ে বলবে যে বউ দিয়া পাইলাম গরু ঢ্যাং ডা ড্যাং ঢ্যাং, হায় রে আমার ঠ্যাং, গরু দিয়া পাইলাম হারি ঢ্যাং ডা ড্যাং ঢ্যাং, হায় রে আমার ঠ্যাং। আর আমাদের যে দাদার যে আমার ঠাকুরদার যে ঘরটা ছিল সেটাকে আমরা সবাই বড় ঘর বলতাম, মানে ওটাই আমাদের সব থেকে বড় একটা ঘর ছিল। আর ওখানে একটা কালো রঙের কুমিরের একটা এরকম মডেল রাখা ছিল ওপরে টানানো, আর তার মধ্যে লাল লাল চোখ ছিল। তো আমার মনে আছে যে আমি মাম্মামের কোলে বসে বসেই ওই কবিতাগুলো বলতাম, আর বাবা রেকর্ড করতো, আর মাম্মামকে বলতে বলতেই বলছি যে কত বড় বড় লাল চোখ দেখেছো। We are commemorating my maternal grandmother, Magoti, who has just entered her centenary year. I really don't want to use the word remembering. I feel commemorating in this context is a much better word, more appropriate, keeping in mind the great lady. My thoughts regarding Magoti are somewhat in this vein. You know, there are some people we don't appreciate enough when they are around. A very good example of this would be Rahul Dev Burman, whose stature has grown since he passed on. I think I'd like to bracket Magoti with R.D. Burman within the confines of our extended family, because when she was alive, we, or probably a good number of us, did not appreciate her enough. Most of the attention that we had, went in other directions. But I personally always felt that Magoti was the epicenter of all positive energy. And she was the main attraction why we, that is to say us, her grandchildren, veered towards Mama Badi more often than we should have. Today when I look back, my childhood, my school life was about Magoti. So school life was either being in school for 9 months or the rest of the 3 months was a very simple ask of boarding a Bombay Mail, boarding a Gitanjali, and going to Amar Baba and Magoti's house. Life was that simple. There was no vacationing in the US, there was no vacationing in some exotic location that today I hear a lot of these kids go out. So when I hear them, right, and I think back, for Dada, for me, it was just you are either in school or you are in Magoti Amar Baba's house for the vacation. So the excitement to see P Baba at the station, the irritation of packing, unpacking the luggage in Lake Town, getting ready to just get into a taxi or a bus to 85 BT Road where Magoti would be waiting. The huge lunch spread out on the floor of what used to be the living room per se, the gold tables, right, in the evenings. Not that I was a participant in those sessions or anything, but I used to more hang around with Jhanku and keep doing all sorts of crap. But everybody being together and Magoti being absolutely in the midst of it and everybody milling around her, this defined my childhood. And keeping aside dates and reality checks and rain checks, it just feels like everything unraveled after she left. She took away with her the best parts of everything that defined my childhood.
she's not just there for a grandmother to me. It's more like an institution in terms of what for me are very, very obviously pleasant and funny memories to think of, be it Magoti offering Dada her blouse to save him from mosquito bites, or having tomatoes with me with buckets and buckets of salt, which, trust me, no human being could actually gulp down their esophagus. It was not possible. So obviously Magoti, given her pressure, never had that. But and Ma used to shout at me, right, having so much of salt and everything. But we used to steal these tomatoes from the fridge and then put lots of salt in that, and go to the terrace in our Vashi house, go onto the terrace in our Vashi house, and then savor the tomatoes. And these are just, two weird examples, but there are just too many memories, with Magoti to put them down in words. I still remember how much fun I had with Chanku and Kotha whenever I went over to spend my summer afternoons in the old Mamabari house, in the old Mamabari. And দুপুরবেলা ঘুমাবার পরে মাগটি আমাদের সবাইকে ওই পুকুর পাড়ের দিকের দালানটায় গা ধুইয়ে দিত, তারপরে পাউডার লাগিয়ে দিত। অ্যান্ড there was so much hustle bustle, there was so much joy in that entire experience of being surrounded by so many people, with all three of us just jabbering away. And during that dupurbelar ghum, which I did not like to take but was mandatory, আমার মনে আছে মাঝখানের বড় ঘরটায় নইলে মাটিতে নইলে খাটের ওপর, ডিপেন্ডিং অন where space was available, Magoti used to always, tell me a story. Me as in আমার সাথে আর যদি কেউ থাকতো তাহলে তাকেও বলতো, আমাদের সবাইকে গল্প বলার পরে মানে যখন নিজের একটু ঘুম পেতো তখন she used to try to get me to sleep, which I quite unhappily যেটা আমি ঘুমাতে চাইতাম না। তখন মাগটি খুব আস্তে করে বলতো, পাটাতনের ভূত, আমি ঘুমাইলাম, যে না ঘুমাইলো তার ব্যবস্থা করিস। To me, she came across as somebody who harbored no complexities, for want of a better way to put it. She was very simple in a good sense of using that term. I have so many fond memories of her. I mean, when we went to Kolkata, when she came here as in when she came to Bombay, we visited Mahabaleshwar, we visited Gujarat, etc. So there are too many memories to recollect. I wouldn't be able to pick out one incident to relate, and I am sure that everybody has spoken about so many fond memories with her. Rather, in the interest of brevity, I would distill my memories of her into what I think represented the essence of Magoti. She was, in my total life experience so far, the only human being who could be empathetic to one situation without trying to understand the situation in its entirety. This is a very rare trait.
I miss the sense of absolute refuge that I felt whenever I was with her. I think that in very short sums up what I feel about her. So I've been trying to figure out what I should be talking about in this video. But then I realized that it shouldn't be that difficult because I've actually been thinking about this quite a bit in the last few years. And Mamam is definitely one of the most caring and affectionate people that I've ever come across. And I remember very clearly that, of course, I was too small to have the tools to appreciate the kind of love and affection that was showered upon me whenever I used to go to Mama Bari, especially from Mamam. But I also remember realizing when she passed away that, okay, things are going to change forever. And I do miss her. And now that I'm getting old and my memory is starting to fail me, I think the moments that I've spent with her are definitely among the moments that I would like to hold on to. মামামের জন্মশতবর্ষে কিছু বলতে গিয়ে একটা জিনিস মনে হয় যে অনেক অনেক টুকরো টুকরো স্মৃতি মনে আসে। তো এই স্মৃতিগুলো খুব সুন্দর, আমি খুব চেরিশ করি এই কারণে যে এই সুন্দর স্মৃতিগুলোর জন্যই, মানে দাদা মাম্মা মেয়েদের দেওয়া এই সুন্দর স্মৃতিগুলোর জন্যই আমার ছোটোবেলাটা, আমার শৈশবটা এত সুন্দর। তো সেই জন্য আজকে মামামের জন্মদিনেও আমি একদমই হাসি মুখে সেলিব্রেট করতে চাই। মামাম থাকলে যেরকমভাবে করতাম, কোনো দুঃখ কষ্ট নিয়ে নয়। তো সেই জন্য প্রথমেই যেটা আমি ওই কতগুলো টুকরো টুকরো স্মৃতির কথাই বলবো। প্রথম কথা হচ্ছে এত প্যাম্পারিং ঠাকুমা বোধহয় আর খুব প্যাম্পার করে যে ঠাকুমা আর কোথাও দেখা যায় না। মাম্মা আমাকে কাকা মারলে বলতো যে কেন রে গোপাল, মাইয়াটা এত রোগা, ওকে কেন মারোস, এইরকম যে বলে, এরকম ঠাকুমা কিছু হলে আইসো মনা তুমি আমার কাছে আইসো। বা শীতকালে কম্বলের মধ্যে ডাকা সবাইকে, এত মিশুকে যে সবাইকে একসাথে ডেকে আইসো, ওরকম ও করে আওয়াজ করতে আর বলতে আইসো। তো এইটাও যেমন মনে পড়ে। তার আরও সঙ্গে আরেকটা জিনিস মনে পড়ে যে মাম্মামের সাথে ধরো মাম্মাম এরকম মজার মজার কথা বলতো, এরকম হতো যে পাপানি বিলয়ং জানতো, এরকম বলতাম মাম্মামকে। এবং রাত্রির বেলায় অনেকদিন আমি দিদিভাই যদিও শুধু মাম্মামের সাথে, কিন্তু কিছু কিছু দিন মায়ের নাইট ডিউটি থাকে বা অন্য কয়েকদিন মাম্মামের সাথে শুতাম। তো তখন তো মাম্মামকে গল্প বলো বলে অত্যাচার করতামই, আবার দিনের বেলাতে তো মোটামুটি বরাদ্দ ছিল দাদা মাম্মামের মাঝে শুয়ে মাম্মামের থেকে গল্প শুনবে, একই গল্প রিপিটেডলি শুনতাম। সেটা রামসুন্দর কুমার হোক, বাউসের মধ্যে বৈষ্কাবরী পাক্কা তিতুল খায় এই গল্পটা হোক, বা এক গৃহস্থের বাড়ি ছিল না, একই গল্প রিপিটেডলি শুনতাম। মাঝে মাঝে যখন বিরতি হতো তাতেও মাম্মামের নিষ্কৃতি হতো না, তখন আমি কি বলতাম, মাম্মাম সাজিয়ে দাও। মাম্মায় নানা রকম সাজিয়ে দিত, তার দুর্গামুখীকে নানাভাবে সাজিয়ে দিত, পাশচিরুনি, আটবেকি, গুজরি, চুটকি, হাতপদ্ম, এইসব অনেক কিছু এইভাবে সাজাতো। আর আমার তো খুব আরাম লাগতো, ভালো লাগতো। তো এই জিনিসটা খুব ভালো লাগতো। এছাড়া মাম্মা মজার মজার কথা বলতো, একটু কানে কম শুনতো, আর আমরাও আমরা বলছি মাম্মাম জিন্দাবাদ হচ্ছে, তখন বলছে হ্যাঁ ভোটের সময় জিন্দাবাদ তো হবেই। তো এরকম বেশ মজার মজার কথা বলতো। আর খুবই কি বলবো, এইরকমই নানা রকম স্মৃতি নিয়ে আমরা ভাবতেই পারি যে সেই মানুষটাকে মিস তো করি, কিন্তু অতটাও মিস করি না, কারণ মাম্মাম তার ছড়ার মধ্যে দিয়ে আছে, আমাদের প্রত্যেকের আলোচনার মধ্যে। আমরা এখনও কিছু একটা বলতে হলে, আমি তো মাঝে মাঝে বাঙাল কথা বলি, মাম্মাম যেরকম করে বলে। তাই জন্য 100 বছরে আজকের জন্মদিনে মাম্মাম থাকলে খুবই ভালো হতো, কিন্তু সেটা তো সবসময় সম্ভব নয়। সেই জন্য আমি বলবো যে মাম্মাম ভালো থেকো যেখানেই আছো, আর সঙ্গে তোমার এই স্মৃতিগুলো আমরা চিরকাল আমাদের মধ্যে রাখবো এবং আমরা খুব ওগুলোকে চেরিশ করি। The prime reason why I remember her is because she was an exceptionally good human being, and such human beings, such genteel and warm and affectionate human beings are really, really rare. She was of a rare brand, I would say. It's been 20 years, and I think I can safely say, not just for myself, but for probably a few others as well, that
today we miss her more than we probably miss a lot of other people. I somehow tend to associate Magoti with Durga Pujo, because Durga Puja was one of those times of the year when I would spend most of my time at Boranagar, half with my father's side of the family and half the time with my father's side of the family and half the time with my mother's side of the family. And my mother's side of the family obviously meant Magoti and my cousins. I remember back in 1998 when I had gotten through to college, and I had gotten through to Presidency College, which back then used to be one of the most prestigious colleges, not just in West Bengal but in the country. Two people who actively encouraged me to join Presidency were Magoti and my dad, more than others. I still don't know whether it was a good decision or a bad decision, looking back. But yes, Magoti was one of the influencers, one of the two people who majorly influenced that decision of mine. I miss you, Magoti. I miss you a lot. And I was hoping to send this message to you in some other form, maybe as a write-up or something. Since I didn't get the time to do that, I'm speaking extempore, and I think I'll dedicate a couple of lines from a song to you. তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়, হায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়, হায় তোমায় পড়েছে মনে। ভিজে যাওয়া বরষার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারায়, হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়, হায় তোমায় পড়েছে মনে। I think we are our proudest selves when we can when we mirror her, knowingly, unknowingly. I think we are our best selves. We believe we are our best selves when somebody comes over and it's not very convenient. It's not a convenient time. It's an ungodly hour, and we still find it in ourselves to tell them, na khe jao na, khe jao. These are things. তারপরে হয়তো নিজের খাবারটাই বাকি আছে, অ্যান্ড কেউ এসে গেছে তাকে সেই খাবারটা দিয়ে দেওয়া, যে আই উইল মেক ডু। এই জিনিসগুলো আমাদের মধ্যে এতটাই ডিপলি ইনগ্রেন্ড, আর এগুলো সব কিছুই মাগটির শিক্ষা। এগুলো হয়তো ডাইরেক্টলি কখনো মাগটিকে দেখিনি, কিন্তু মায়ের কাছে শুনেছি, মাসির কাছে শুনেছি, কথার কাছে শুনেছি, ঝাঙ্কুর কাছে শুনেছি, সোনু দিদি বলেছে। Anecdotes that have reached all of us cousins via someone who has been at a quintessentially Magoti situation. So Magoti never left. I think she is truly one of those people who will forevermore, she will continue to shape us for as long as we live.
মাম্মামের ব্যাপারে একটা টাইম ব্র্যাকেটের মধ্যে কিছু বলাটা সত্যি খুব ডিফিকাল্ট, কেননা ছোটোবেলাকার এত স্মৃতি জড়িয়ে আছে মানুষটার সঙ্গে যে বলে শেষ করা হয়তো সম্ভব হবে না। তো সেখানে মাম্মামের সেই ঘুমপাড়ানি গান, মাম্মামের বিভিন্ন গল্প বলা, মাম্মামের ভূতের গল্প বলা, পুরনো দিনে কী হয়েছিল সেই গল্পগুলো বলা, কোনো কারণে দোষ করলে মারা রেগে গেলে মাম্মামের আড়াল করা, সব কিছুই মনে আছে। আরও অনেক কিছু আছে, সব তো বলে শেষ করা সম্ভব না সময়ের মধ্যে। তো এটাই বলবো, মাম্মাম এমন একজন মানুষ যে জীবনের প্রতিটা মুহূর্তেই আমাদের সাথে জড়িয়ে আছে। আজ হয়তো সে ফিজিক্যালি আমাদের সাথে নেই, কিন্তু সবসময় সে আমাদের মধ্যে রয়ে যাবে। To me, she never left. To me, her presence is everywhere. And I don't say this lightly because I literally still, in moments of extreme fear or extreme stress, I still truly tell myself, extreme triggered moments, I still pacify myself with the sentence, "Kichhu hobe na, Magoti ache." And it's a very instinctive, it's a very involuntary kind of a reflex that I have. Magoti, do you know that I am Khushi's best friend and you always protect us? মাম্মামকে ঘিরে একটা দৃশ্য আমার বরাবর খুব স্পষ্ট মনে পড়ে। মাম্মামের জন্মদিন এই 28শে আশ্বিন, মা আর বাবা মাম্মামকে একটা পানের বাক্স কিনে দিচ্ছিল গিফট হিসেবে, এবং সেই বাক্সে ওরা ভরে নিয়ে গেছিল এক গাদা এই ছোট চকলেট, এক্লেয়ার, ম্যাঙ্গো বাইট ইত্যাদি। পুরনো মামা বাড়ির বড় ঘরে মাম্মাম বসে আছে, মাম্মামকে ঘিরে আমরা সমস্ত ভাই বোনেরা। মা এসে মাম্মামের উপর পুষ্প বৃষ্টির মতো করে এই চকলেট গুলো ফেলে দিল, চকলেটের বৃষ্টি। আমি তখন খুব ছোট, কিন্তু এই চকলেট বৃষ্টির মতো আনন্দ আমার মনে হয়েছিল জীবনে বোধহয় কখনো হবে না। আজকে সবার এই গল্পগুলো জড়ো করে শুনতে শুনতে মাম্মামকে নতুন করে পেলাম। মাম্মামের স্মৃতিগুলো কিরকম বৃষ্টির মতো এসে পড়লো গায়ের উপর। এখন মনে হচ্ছে এই এমনটা আনন্দ বোধহয় আর কখনো হয়নি। একটা কথা যত বড় হই তত নতুন করে বুঝতে পারি, জানতে পারি, এবং আজকের এই উদযাপনে আবার করে জানলাম যে আমাদের এই পুরো পরিবারের বিটিং হার্ট যাকে বলে, সেই হৃৎপিণ্ডটা কিন্তু এখনো মাম্মাম আর ভাই, এবং চিরকাল তাই থাকবে। Every time that I am in Delhi and Shonu Didi takes care of me, every time I'm in Calcutta and Bhola, Bacchi, Dadi, Pibaba, everybody is running and milling around to pamper me, to make me have fun, for me to enjoy whatever stay. Every time that I experience this, it's like snatching back a piece of that Magoti memory, because end of the day, she's the one cord who bound all of us together then and binds all of us together now. So yes, I would have loved for all of us to be together on her birthday, remembering her on her birthday for this 100-year thing. Unfortunately, situation doesn't allow us to do that, but I know that she, looking down from heaven, would have loved to see all of us together, all of us having fun, all of us personifying how she obviously brought her own children up, how she was one of the best grandmothers one could think of, and looking forward to spending time with all of you as soon as the situation becomes better, to once again get a sneak peek back into everything that was Magoti, everything that was my childhood. We love you and we all miss you miserably. Love you, Magoti. মাম্মামের 100তম জন্মদিনে আমার অনেক ভালোবাসা রইল। হ্যাপি বার্থডে মা।
Happy birthday, Mammam. Happy 100th. আমরা যারা মনে মনে জীবন তারায় জড়ো হয়েছে মাম্মামের জন্মদিন উদযাপন করতে, তাদের সকলের তরফ থেকে মাম্মামকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যাপি বার্থডে মাম্মাম। আর মায়ায় ভরা সজল চিঠি সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতে তারায়, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কতুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার।